সকালের ঘুম থেকে উঠতে নাওরার আজ বেশ দেরি হয়ে গেছে। প্রায় অর্ধেক রাতে বসে বসে ফোন দেখেছেন। এমনি বসে নাফসানের আইডি চেক করে, আবার ফেসবুকে স্ক্রলিং, গেম খেলা এসব করতেই অনেকটা রাত পেরিয়ে যায়। পরদিন ছুটির দিন বলে ঘুম থেকে উঠারও তাড়া ছিল না। কিন্তু এই ছুটির দিনেও মামি এসে তাকে টেনে ঘুম থেকে তুলে দিয়েছে। নাওরা এখন বিছানায় থম মেরে বসে আছে। এখনো ঘুমটাই কাটেনি তার। তারই মাঝে মামি এসে তাকে টেনে সকালের খাবার খাওয়ায়। তারপর নাওরা একটু রেস্ট নিতে না নিতেই মামি এসে তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তার রুম পরিষ্কার করার জন্য। নাওরা ঝাড়ু হাতে নিয়ে বলে, কি ব্যাপার মামি, হঠাৎ এত তাড়াহুড়ো করে রুম পরিষ্কার করতে বলছো কেন? কেউ আসবে নাকি? তোমার ওই আপা আসবে নাকি? কেন রে, শুধু আপা আসলে কি তোকে কাজ করতে বলি? আরে না, তোমার ওই আপাটা বেশি বকবক করে, তাই আর কি আগে থেকে শিওর হচ্ছি। রুম কি ভালোভাবে পরিষ্কার করব নাকি আধা মাধা পরিষ্কার করলেও চলবে? রুবিনা বেগম এখন হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারছেন না। মেয়ে তাহলে, মানুষ বুঝে রুম পরিষ্কার করে। কেউ আসবে শুনলে আগে বুঝে নেয় কে কেমন রিয়েকশন দেবে, সেই অনুযায়ী নাওরা কাজ করে। রুবিনা বেগম আর না পেরে মৃদু ধমক দিয়ে নাওরাকে কাজে লাগতে বলে। নাওরা হেসে রুম পরিষ্কার করা শুরু করে। দীর্ঘক্ষণ কাজ করে ক্লান্ত হয়ে গেছে সে। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে সে বিছানায় শুয়ে পড়ে। অথচ মামি তাকে একটু রেস্ট করারও সময় দিল না। হঠাৎ ঝড়ের গতিতে এসে তার হাতে শাড়ি ধরিয়ে দেয়। নাড়া তো শাড়ি পরতে পারে না, তাই ওভাবেই শাড়ি হাতে অবাক হয়ে বসে আছে। তাছাড়া হঠাৎ শাড়ি পরার কোনো কারণও মাথায় আসছে না। হঠাৎই মাথায় কিছু একটা আসতেই সে চমকে যায়। তবে কি সবার অজান্তে মামা আবারও তার বিয়ের চিন্তা করছে? কিন্তু নাওরা তো ভেবেছিল সব ঠিকঠাক হয়ে গেছে। আবারও মামি আসতেই নাওরা মামের হাত ধরে থামায়। মামি, কি করতে চাইছো তোমরা? মামি, আমি কিন্তু বিবাহিত। তো? মামির এমন দায়ছাড়া উত্তরে নাওরা অবাক হয়ে বলে, তো মানে? আমায় শাড়ি পরাচ্ছ কেন? অবশ্যই কোনো কারণ আছে, তাই কি কারণ? তুমি কি আমায় শাড়ি পরাতে দিবি না? নাওরা কিছু একটা ভেবে সরাসরি বলে, দাও পরিয়ে, আমিও সেজে নেই, তারপর সুযোগ পেলে পালাবো আমি। আর আসবো না তোমাদের কাছে। আসিস না, দরকার নেই তোকে আর। নরর নাক ফুলিয়ে বসে। কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয় সে এবার কান্না করবে না। মনে পড়ে ফোন তো তার সাথে আছে। এবার সোজা নাফসানকে ফোন করে তার সাথে চলে যাবে। গতবারের মতো ভুল আর সে করবে না। কেউ আপন না, শুধু নাফসান ছাড়া, সে তো তার স্বামী। নওরা এবার অবাধ্যতা ছাড়াই চুপচাপ মামির হাতে শাড়ি পরে নেয়। তারপর মামি যাওয়ার আগে সাফিয়াকে বলে যাতে নাওরার সাথে সাথেই থাকে, একা যাতে না ছাড়ে। নাওরা নিজেও মামির কথা শুনতে পায়। এতে তার আরো রাগ পায়। এবার সাফিয়ার দিকে তাকিয়ে দেখে সাফিয়াও দায় ছাড়া ভাবে চলছে। তাই সাফিয়ার দিকে তাকিয়ে নাওরা খেকিয়ে বলে, কিরে কুটনি মেয়ে, এবার লজ্জা লাগছে না? কয়দিন আগে আমার আমায় মেয়ে পাচারকারীর কাছে দিবি না বলে জাপটায় ধরে রেখেছিলি, এখন কেন অজানা কোথাও পাঠিয়ে দিতে চাইছিস? ওরা যদি আরো খারাপ হয়ে থাকে? নাওরার এমন খেকিয়ে ওঠা দেখে সাফিয়া চমকে ওঠে। তারপর নাওরার কথা শুনে উল্টো উত্তর দেয়, ওরা ভালো মানুষ, খারাপ কেউ না। হ্যাঁ, তোরে বলছে, যদি খারাপ হয়ে থাকে তুই আমাকে বাঁচাবি পরে। এ, আমি বাঁচাবো কেন? কিছুই হবে না তোমার। নাওরা এবার আসল বোমাটা ফাটায়। হ্যাঁ হ্যাঁ, নিজের মানুষ তো পেয়ে গেছিস, তাই আমার দিকটা একটু ভাবছিস না। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? সাফিয়া ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে, কি কি জানো তুমি? আমার দেবরের সাথে তোমার কি? হ্যাঁ কি? হ্যাঁ, কেন? কেন ফোন দেয় তোমায়? বলি মামিকে। সাফি সাফিয়া তাড়াতাড়ি এসে নাওরার হাত ধরে বলে, ওই আপু, শোনো না, আমি কিছুই করিনি আপু। আম্মুকে বলিও না প্লিজ। আগে আমাকে আজকের কাহিনী বলো। কাহিনী বল। আমি জানি না তো, জানলে বলতাম না, বলো। আমি তো তোমাকে সব বলি, তাই না? হ্যাঁ বলিসই তো, তাই তো তোমার ইয়ে ইয়ের কথা বলনি। আমি তো কোনো ওই ইয়েতে যাইনি, ওইটাই আমার কাছে চলে আসছে। সাফিয়ার কথা শুনে নাওরা ফিক করে হেসে ফেলে। বেশি কথা শিখে ফেলেছিস তুই। এত উন্নতি কিভাবে হলো? ঝগড়া করে নাকি?
সাফিয়া লজ্জা পেয়ে বলে, ওইরকমই কিছুটা। সাফিয়ার সাথে কথা বলতে গিয়ে নওরা নিজের কথা ভুলে যায়। হঠাৎ মাথায় আসতেই আবারও রাগে ভাব এনে সাফিয়ার দিকে তাকাই। সাফিয়া তো ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নওরা তাড়াতাড়ি গিয়ে ফোন নিয়ে নাফসানকে ফোন দিতে থাকে, কিন্তু খারাপ লোকটা ফোন ধরে না। এই বিপদের দিনেও তাকে অবহেলা করছে। গতকাল কত শত বুঝিয়ে তাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আজ তার বিপদের মাঝেও ফোন ধরছে না। নওরা টেনশনে ফোন হাতে নিয়ে বসে আছে। এরই মাঝে মাহুরও রুমে আসে। সে তো ছোট মানুষ, রুমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানে না। তাই সে এসেই নাওরার কাছে গিয়ে ফোন নিয়ে টানাটানি করতে থাকে। সে এখন গেম খেলবে। অনেকদিন ধরে নাওরার ফোন হাতে পাচ্ছে না, আর সাফিয়া তো তার ফোন ধরতেই দেয় না। দুই বোন এইটা নিয়ে প্রায় ঝগড়া লাগে। নাওরার টেনশনের মাঝে মাহরুর এমন টানাটানির জন্য নাওরার মাথা আরো খারাপ হয়ে যায়। সাফিয়া ব্যাপারটা বুঝে তাড়াতাড়ি মাহরুকে টেনে নিজের কাছে আনে। তারপর এক প্রকার বাধ্য হয়ে নিজের ফোনটা মাহরুর হাতে ধরিয়ে দেয়। সাফিয়া এত সহজে তাকে ফোন ধরিয়ে দিল দেখে মাহরু অবাক হয়ে বোনের দিকে তাকায়। সাফিয়া রাগী স্বরে বলে, হা করে তাকিয়ে আছিস কেন? ধর, গেম খেলে আমায় উদ্ধার কর, বেয়াদব মেয়ে একটা। মাহরা নিজেও ঝগড়া করতে গিয়েও থেমে যায়। ফোনটা তো পেয়েছে, গেমটাই এখন বড় বিষয়। দাওরা সে কখন থেকে টেনশন নিয়ে বসে আছে। মামি এসে তাকে দুপুরের খাবার খেতে বললেও সে যায় না। শেষে মামি নিজে এসে তাকে ঠুসে ঠুসে খাবার খাইয়ে দেয়। সে নিজেও থমথমে মুখ করে খাবার খায়। এখন পর্যন্ত যতবার নাফসানকে ফোন দিয়েছে নাওরা, ফোন বন্ধ পেয়েছে। এক একবার রাগে তার মনে হচ্ছে সে এই বিয়েই করে নেবে, দরকার নেই নাফসানকে। আবার একটু পরেই মনে হয় নাফসান তো অলরেডি তার স্বামী, চাইলে তো সে আর আরেকটা বিয়ে করতে পারবে না। যদিও নাওরার নিজেরও ইচ্ছা নেই। রাগের জন্য কত কি মাথায় আসছে এখন। নাওরার পরনে এখন সেই শাড়িটা যেটা অনুষ্ঠানের জন্য মামি কিনে দিয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল, তখন মামি রুমে আসতেই সে বলে, আমি এই শাড়ি পরবো না, অন্য কোনো একটা শাড়ি দাও। ওদের আসার সময় হয়ে গেছে, যখন তখন চলে আসবে। আর এখন তুই এসব অভিনয় শুরু করছিস। এই শাড়ি পরবো না আমি। কেন পরবি না? কি সমস্যা? নাওরা এবার অকপটে বলে ফেলেন, এটা আমি সেদিন ছাড়ের জন্য পরেছিলাম, এখন এটা পরে অন্য কারোর সামনে যাব না আমি। মামি মুচকে হাসি দিয়ে বলে, তুই না বললি পালাবি? তাই তো এটাই পরিয়ে দিলাম। পারলি না কেন? সুযোগ পায়নি। আর স্যারও ফোন ধরছে না। পাশে বসা সাফে ফিক করে হেসে দেয়। মামিও মুচকি হাসি দিচ্ছিল। মামির হাসি দেখে না ওরা বলে, ও মামি বলো না, তোমরা আসলে কি খিচুড়ি পাকাচ্ছ? আমাকে বলছো না কেন? মাহরু গেম খেলতে খেলতে বলে, খিচুড়ি না, আমি তো আজকে পোলাও মাংস রান্না করছে, অনেক মজা হয়েছে কিন্তু। মাহরুর কথায় সবাই হেসে ফেলে, শুধু নাওরাই মুখ ফুলিয়ে বসে আছে। মামি এবার নাওরার গালে হাত দিয়ে বলে, একটু অপেক্ষা কর, সারপ্রাইজ আসছে তোর জন্য। সারপ্রাইজের কথা শুনে নাওরা থমকে যায়। নাফসানও তো গতকাল তাকে এটার কথাই বলেছিল, তবে কি এই দুইটাই একসাথে রিলেটেড? নাওরা রুমে একাকী বসে আছে। বাইরের রুম থেকে বেশ কিছু মানুষের কথা শোনা যাচ্ছে। নাওরা বসে বসে হাত কসলাচ্ছে, বেশ টেনশন হচ্ছে। নাফসান কেন ফোন ধরলো না তার? এখন বাকি সব থেকে নাফসানের টেনশন বেশি। শুরুর দিকে ফোন অন থাকলেও এখন ফোন অফ দেখাচ্ছে। এই জন্য নাওরার আরো ভয় লাগছে। নাফসানের টেনশনের কাছে বাকি সব টেনশন যেন ফিকে হয়ে আছে। হঠাৎই রুমের দরজা ঠেলে সাফিয়ার সাথে ইলা প্রবেশ করে। ইলা এভাবে দেখে নরা বেশ অবাক হয়। ইলা, তুমি এখানে? আমার ভাবিকে দেখতে আসলাম, দেখবো কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ইলার কথা নাওরা কিছুই বুঝতে পারে না, তবে ইলাকে দেখেই নাওরা আগে নাফসানের কথা জিজ্ঞেস করে, ইলা, তোমার ভাইয়া কোথায়? ফোন বন্ধ কেন? তোমার ভাইয়া আসেনি সাথে? কি জানি, আমি তো জানি না। আসেনি ভাইয়া। ওরা এতক্ষণে বুঝে গেছে তার সারপ্রাইজটা কি। তবে টেনশন তো নাফসানকে নিয়ে। লাউরাকে টেনশনে দেখে ইলা বলে, কি হয়েছে ভাবি? তোমার ভাইয়াকে ফোন দিচ্ছিলাম, ফোন বন্ধ দেখাচ্ছে। ইলাও একটু টেনশনে পড়ে। ভাইয়া তো ফোন বন্ধ থাকার কথা না। তবে বাহির থেকে ডাক পড়তেই ইলা আর সাফিয়া দুজনে মিলে নাওরাকে বাহিরে নিয়ে যায়। আজ রাশেদুল খান নিজেও এসেছেন, সাথে মাহমুদা বেগম, মেহরিন, মিষ্টি, নাহিল এসেছে। নাওরা মাথা তুলে নাফসানের খোঁজ করেও পায় না। ভিতরে ভিতরে তার একটা টেনশন রয়েই গেছে। রাশেদুল খান নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। মাহমুদা বেগম
ওনাকে নাফসানের বিয়ের কথা জানাতেই তিনি আপত্তি করেননি। পরে অবশ্যই এটাও জানিয়েছেন যে তারা ইতোমধ্যে বিয়ে করে নিয়েছে। সব জেনে শুনেই তারা আবারও বিয়ের ব্যবস্থা করতে এসেছেন, যাতে অনুষ্ঠানের মাধ্যমে সমাজে তাদের বিয়েটার একটা পরিচয় দেওয়া যায়। সাইদ ইসলাম নাফসানের কথা জিজ্ঞাসা করতে রাশেদ খান বলেন, নাফসানও আসবে। আসলে আজই আমরা আংটি পরিয়ে দিতে চাই মেয়েকে। তো দুই ভাই আংটিকে নিয়ে একসাথে আসবে, এতক্ষণে চলে আসার কথা। নরা সবার সামনে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। একটু লজ্জাও লাগছে তার, সাথে একটু টেনশনও। তার সাথে নাফসানের বাবা মা বলেন সবই ঠিকঠাক চলছিল তবে তখনও নাফসান কিংবা নাশিদ কারো আসার কোনো খবর নাই। নাহিল দুই ভাইকে ক্রমাগত ফোন দিতে থাকে। নাফসানের ফোন বন্ধ আর নাশিদের ফোন বেজে গিয়ে কেটে যাচ্ছে। ক্রমে সবার মধ্যেই টেনশন ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই দুই ভাই বাসায় চলে আসে। নাফসানকে সুস্থ দেখে নাওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাশিদ জানায় আংটি আনতে গিয়েই তাদের দেরি হয়েছে। তারপর বেশ ভালো মতোই সময় কাটে। নাফসান নাওরাকে হাতে আংটি পরিয়ে দেয়। বিয়ের আংটির পাশে নাফসানের দেওয়া সেই রাতের আংটিটা দেখে নাফসানের মনটা ভালো হয়ে যায়। এটা নাওরা সবসময় হাতে পরে থাকে। যেহেতু তাদের বিয়েটা একদম পারিবারিকভাবে দেওয়া হচ্ছে, তাই এখন সব নিয়মই পালন করতে চাইছে তারা। সেই হিসেবে ছেলে মেয়েদের আলাদা কথা বলার সুযোগ করে দেওয়া হয়। নরা বেশ লজ্জা পাচ্ছে এখন। এতক্ষণ টেনশনে থাকলেও এখন স্বস্তির পর সম্পূর্ণ লজ্জা ঘিরে ধরেছে। নারকে সাফিয়া আর ইলা আগে আগে নিয়ে রুমে দিয়ে আসে। পিছনে নাফসানের সাথে নাহিলও রওনা দেয়। নাশিদ নাহিলকে আটকাতে ফিসফিস করে বলে, কি রে নির্লজ্জ ছেলে, তুই কোথায় যাচ্ছিস? নাহিল আমতা আমতা করে ভাইয়ের মতো ফিসফিসে বলে, আরে ভাইয়া, একা গেলে লজ্জা পাবে তো, তাই ভাইয়াকে এগিয়ে দিতে যাচ্ছি। বলে নাশিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। অথচ নাফসান আর নাওরা ইতোমধ্যেই বিবাহিত। এখানে নাফসানের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। মিস মুনতাহা, সারপ্রাইজটা কেমন লেগেছে? খুবই ভালো স্যার। আমার তো খুশির ঠেলায় এখন নাচতে ইচ্ছা করছে, বলে মুখ ফিরিয়ে নেয়। নাওরা অভিমান করেছে বুঝতে পেরে নাফসান যেই না নাওরার কাছে যাবে, নাওরা লাফিয়ে পিছিয়ে যায়। সি, কি অসভ্য লোক! মেয়ে দেখতে এসে একেবারে উপরে পড়ে যেতে চাচ্ছে। এমন অসভ্য লোককে আমি বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল। নাফসান মৃদু হেসে নাওরাকে জড়িয়ে ধরে বলে, ওকে, বিয়ে ক্যান্সেল। একবার তো করেছি, আর করতে হবে না। চলো সোজা তোমার বাসায় তুলে নিয়ে যাই। নরা অভিমানে নাফসানের বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। হঠাৎই নাফসান একটু ব্যথায় শব্দ করে উঠলে নাওরা থেমে যায়। ভয় পেয়ে বলে, কি হয়েছে দেখি? ব্যথা পেয়েছেন কোথাও? নাফসান না করলেও নাওরা হাত বুলিয়ে সারা শরীরে দেখতে থাকে। নাফসানের বাহুর দিকে শার্টের নিচে একটু উঁচু লাগলে সে তাড়াহুড়ো করে শার্টের হাতা তুলে দেখতে চায়। তবে শার্টের হাতা না তুলতে পেরে সোজা শার্টের সামনের বোতাম হাত দিয়েই নাফসান তার হাত চেপে ধরে। কি করছো কি? পাত্রী এত অ্যাগ্রেসিভ কেন? প্রথম দিনেই আমার উপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছো। কিন্তু নাফসানের কথাকে পাত্তা না দিয়ে নাওরা তার হাত ছেড়ে সরিয়ে দেয়। তারপর সোজা শার্টের সামনের 2-3টা বোতাম খুলে কাঁধের থেকে শার্ট নামিয়ে বাহুতে ব্যান্ডেজ করা দেখতে পাই। নাওরা সেখানে হাত ছুঁয়ে নাফসানের দিকে তাকাতেই নাফসান অন্যদিকে তাকায়। নাওরা কাঁপা কণ্ঠে বলে, কিভাবে হয়েছে? কিভাবে ব্যথা পেয়েছেন বলুন? নাওরাকে শান্ত করতে বলে, আরে তেমন কিছু না, সামান্য আঘাত। এটা সামান্য, এই জন্য আপনার ফোন বন্ধ ছিল? কি হয়েছে বলুন না। নরার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নাফসান তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আরে বউ, তেমন কিছু না। আসলে গয়নার দোকান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত আসার আগেই একটা ছিনতাইকারী অ্যাটাক করেছিল। তখনই একটা ছুরির আঘাত আর কি, তেমন কিছু না। আর ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। নাফসানকে জড়িয়ে ধরে তারই বুকে নাওরা ফুপিয়ে কান্না করে দেয়। যেই ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। সত্যি নাফসানের আঘাত লেগেছে, বিপদে পড়েছিল সে। নাফসানও তাকে জড়িয়ে ধরে শান্ত করতে মজা করে বলে, এতক্ষণ এভাবে থাকলে বাইরে সবাই অন্য কিছু মনে করবে। অনেক তো কেঁদেছ, এখন এর মতো ছেড়ে দাও বউ, তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে। নাওরা নাক টেনে বলে, আমি মেকআপ করিনি। ওহো, তাহলে আমার বউটা ন্যাচারাল বিউটি? কিউট বউ আমার। নাওরা লজ্জা পেয়ে নাফসানকে ছেড়ে বেরিয়ে যেতে নিলে নাফসান তাকে থামায়।
আরে দাঁড়াও, আমাকে শার্টটা ঠিক করতে দাও, নয়তো বাইরের কেউ দেখে ফেললে উল্টো পাল্টা ভাববে, বোকা মেয়ে একটা। নওরা মুখ ভেঙচি দিয়ে দাঁড়ায়, তারপর নাফসান শার্ট ঠিক করতেই দুজনে মিলে বসার রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ও হুম, সাফু দাঁড়াও। সাফিয়া অতিরিক্ত লজ্জায় ঝুলে যেতে নিচ্ছিল। নাহিলের কথায় উল্টো ঘুরেই দাঁড়ায় সে। নাহিলের জন্য ইলা তাকে এখানে একা রেখে চলে গিয়েছে। এতদিনে ইলাও সব আন্দাজ করে ফেলেছে। বলুন ভাইয়া। ফোনে তো কথা বলার সময় এত লজ্জা পাও না, এখন মনে হচ্ছে পুরো লাল টমেটো হয়ে গেছো। কিছু বলার থাকলে বলে ফেলুন। নাহিল সাফিয়ার মতো করেই উত্তর দেয়, বলবোই তো, তুমি শুনতে চাও? নাহিলের এমন মজা করা দেখে সাফিয়া এবার গাল ফুলিয়ে নাহিলের দিকে তাকায়। গাল ফুলানোই সাফিয়াকে অনেক কিউট লাগছিল। নাহিল আর না পেরে সাফিয়ার গাল দুটো আলতো করে টেনে দেয়। সাফিয়া এতে প্রচণ্ড লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায়। আর নাহিল মাথার চুলকে মুচকি হাসে। চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।